বি যেহেতু তারাই বলে দিছে, মানে ক্যামব্রিজ কর্তৃপক্ষই বলে দিছে যে প্যারাগ্রাফ বি এটার জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে 10 ফার্স্ট স্টেপস টুয়ার্ডস এটিসি। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ বি এর হেডলাইন। তো আপনি এখানে চিন্তা করেন যে আমরা তো ফার্স্টে প্রশ্ন পড়ব, তারপরে হচ্ছে প্যাসেজে জাম্প করব। তো এইটা যদি আমরা কিওয়ার্ড দাগাই তাহলে আমাদের দুইটা কিওয়ার্ড নিতে হবে, একটা হচ্ছে ফার্স্ট স্টেপস আর আরেকটা হচ্ছে কিসের ফার্স্ট স্টেপস, এটিসির ফার্স্ট স্টেপস। তো এই দুইটা ওয়ার্ডকে আমরা আমাদের কিওয়ার্ড হিসেবে কনসিডার করে চলে যাব প্যারাগ্রাফ বি তে। প্যারাগ্রাফ বি তে গিয়ে আমরা প্রথম সেন্টেন্সটা পড়বো। দেখেন প্রথম সেন্টেন্সে কি লেখা আছে, এটিসি শব্দটা কিন্তু আছে, আমাদের কিওয়ার্ডটা ম্যাচ করতে পারছি, রাইট? কিওয়ার্ডটা আমাদের ম্যাচ হয়ে গেছে, আমরা কিওয়ার্ডটা হাইলাইট করলাম। আর আরো একটা ওয়ার্ড হাইলাইট করব, সেটা হচ্ছে রুডিমেন্টারি। আপনাদের কি এই ওয়ার্ডটার অর্থ জানা আছে, রুডিমেন্টারি? যদি জানা না থাকে আপনি খাতায় লিখে রাখেন অথবা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। এই ওয়ার্ডটার অর্থ শিখতে হবে, যদি সম্ভব হয় আপনার রাইটিং এ যদি এই ওয়ার্ডটা লিখেন লেক্সিক্যাল রিসোর্সে ভালো স্কোর আসবে। রুডিমেন্টারি হচ্ছে প্রাইমারি শব্দটার একটা সিনোনিম, মানে প্রাথমিক বোঝায়, প্রথম দিককার কথা। সো প্রথম স্টেপগুলা এটাকে বোঝানোর জন্য রুডিমেন্টারি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে। তাইলে দেখেন এইখানে ফার্স্ট স্টেপস মানে হচ্ছে প্রথম ধাপগুলায়, একটা স্টেপ না অনেকগুলাই। ফার্স্ট মানে প্রথম, তাহলে তো উচিত ছিল ফার্স্ট স্টেপ লেখা। স্টেপস কেন? কারণ একের বেশি যখন কোনো কিছু হয় নাউন, তখন আমরা এস ইউজ করি প্লুরাল বোঝানোর জন্য। ফার্স্ট স্টেপস মানে প্রথম দিককার যে স্টেপগুলো নেওয়া হয়েছিল। টুয়ার্ডস মানে হচ্ছে প্রতি, কিসের প্রতি? এটিসির প্রতি। এটিসি হচ্ছে একটা শর্ট ফর্ম, এটার ফুল ফর্মটা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল। তাইলে দেখা গেছে যে আমাদের প্রথম সেন্টেন্সের মধ্যে কারেক্ট অ্যান্সারটা তারা রাখে, এটা আপনাকে আশ্বস্ত করার জন্য, কনভিন্স করার জন্য তারা একটা এক্সাম্পল দিয়ে দিছে প্যারাগ্রাফ বি এর জন্য। আপনার কোনো কাজ করতে হবে না, তারা অলরেডি বলে দিছে যে প্যারাগ্রাফ বি এর কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 10 নাম্বারটা। এটা যেহেতু একবার ইউজ হয়ে গেছে এটা আর ইউজ হবে না। সো আপনার হাতে অপশন আছে 9টা। আমরা এই প্যাসেজটা সলভ করার জন্য 9টা অপশন পড়ব এবং ওই 9টা অপশন থেকে যে প্যারাগ্রাফ সলভ করতেছি সেই প্যারাগ্রাফে প্রথম সেন্টেন্সের মধ্যে অ্যান্সারগুলো খুঁজবো। যে যত তাড়াতাড়ি স্মার্টলি কিওয়ার্ডগুলো ম্যাচ করাতে পারবেন তার অ্যান্সারটা তত তাড়াতাড়ি আসবে। তবে আপনি যদি স্লো যান তাও আপনার 100% কারেক্ট অ্যান্সারগুলো পাবেন। মানে কেউ যদি টার্গেট রাখেন যে আমার লিস্ট অফ হেডিং এ 6টা থাকলে 6টার 6টাই হবে, আপনি পারবেন। সময় যদি আপনার কোনো ব্যাপার না থাকে, আপনি ইচ্ছা মতো সময় নিয়ে সলভ করেন, তাহলে আপনি কিওয়ার্ডগুলো ম্যাচ করে কারেক্ট অ্যান্সার বের করে ফেলতে পারবেন। বাট যেহেতু আমাদের মেইন এক্সামে 60 মিনিটসের মধ্যে আমাদের 40টা প্রশ্ন সলভ করতে হয়, টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায়, চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের জন্য। যার কারণে আমাদের কিছু টিপস টেকনিক্স ফলো করতে হয় টাইম সেভ করার জন্য। আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তো হচ্ছে আমাদের কম্প্রিহেনশন স্কিলটা টাইম ছাড়া আমরা প্র্যাকটিস করব, যে আমাদের উপরে কোনো চাপ নাই, আমরা ধীরে সুস্থে মানে কি বলছে সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। এখন আপনি চিন্তা করেন, আমি রুডিমেন্টারি সিনোনিম হচ্ছে ফার্স্ট স্টেপস এবং এটিসি সরাসরি দেওয়া আছে, যেহেতু এটা একটা প্রপার নাউন, নির্দিষ্ট কোনো জিনিসের নাম হলে সেটা আসলে সিনোনিম করে না, যেভাবে আছে অ্যাজ ইট ইজ সেটা আমাদের লেখা থাকে। তাহলে আপনি দেখেন ফার্স্ট স্টেপস এবং এটিসি এই দুইটা জিনিস আমরা ম্যাচ করানোর কারণে কারেক্ট অ্যান্সারটা যে প্যারাগ্রাফ বি এর 10 নাম্বারটা, সেটা আমরা সবাই কনফার্ম। এখানে ভুলের কোনো সুযোগ নাই, কারণ এটা তারা দিয়ে দিছে। অলরাইট, এখন আমরা দেখি যে আসলেই কি এত সহজ লিস্ট অফ হেডিং যে আমরা কিওয়ার্ডটা ম্যাচ করাইলাম আর কারেক্ট অ্যান্সার হয়ে গেছে? এত সহজ না, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে অর্থগুলা সামহাউ চেঞ্জ করা থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করা থাকে, সিম্পল দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে কমপ্লেক্স করে ফেলা হয় এবং আননেসেসারি কিছু ডিটেলস দুইটা কমার মাঝখানে অ্যাড করে ফেলা হয়, যার কারণে সেন্টেন্সের কমপ্লেক্সিটি বেড়ে যায় এবং আমরা সহজে ট্রান্সলেট করতে পারি না বা কম্প্রিহেনশন করার মাধ্যমে আমরা অর্থ বুঝতে পারি না। তো এরকম কোনো ইস্যুস আছে কিনা? আমাদের এই সেন্টেন্সটা শেষ হয়েছে এইখানে ডিজাস্টারের পরে, ফুল স্টপের পরে। সো আমরা একটু পড়ে দেখি কি লিখছে। রুডিমেন্টারি এয়ার ট্রাফিক কন্ট্রোল অর এটিসি existed well before the Grand Canyon disaster. তাহলে এইখানে বলতেছে যে গ্র্যান্ড ক্যানিয়ন ডিজাস্টারের অনেক আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রাথমিক বিষয়গুলো ছিল, মানে এটিসিটা প্রথম দিকে ছিল, গ্র্যান্ড ক্যানিয়ন ডিজাস্টারের আগেই ছিল। তো এইখানে আমরা দেখতেছি যে আগে ছিল, ওকে ফাইন, আগে ছিল, তবে কি কি স্টেপ, মানে প্রথম দিককার স্টেপগুলোর বর্ণনা আমরা এখনো পাইনি। সো যখন আপনি কোনো একটা জিনিস বর্ণনা করবেন তখন প্রথমে তো রিডারের সাথে ওই বিষয়টাকে ইন্ট্রোডিউস করায় দিতে হয়। যেমন আমরা রাইটিং টাস্ক 2তে যখন একটা এসে লিখি তখন আমাদের ব্রেইনস্টর্মিং করা পয়েন্টগুলা বডি প্যারাগ্রাফ 1 এবং 2তে যখন আমরা তুলে ধরি
তখন প্রথম সেন্টেন্স হয় টপিক সেন্টেন্স, যেটা হচ্ছে আমি এক্সামিনারকে আমার আইডিয়ার সাথে পরিচয় করায় দিচ্ছি। একটা সেন্টেন্স আমরা লিখবো টপিক সেন্টেন্স, এবং যেহেতু এই টপিক সেন্টেন্সের মূল থিমটা বা মেইন কিওয়ার্ডটা আমার নিজের মাথা থেকে আসবে, আমি ব্রেনস্টর্মিং করে ফাইন্ড আউট করে তারপর লিখবো। সো অনেক সময় এই জিনিসটাকে আমরা এক্সপ্লেইন করার জন্য তার পরবর্তী সেন্টেন্সটাকে বা পরবর্তী দুইটা সেন্টেন্স আমরা লিখি কি করার জন্য, যে জিনিসটাকে আমি সিম্পলিফাই করব, এক্সপ্লেইন করে আমার এক্সামিনারকে বোঝাবো যে কেন আমার মাথায় এই বিষয়টা আসলো। এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধরেন আপনি কজ এন্ড সলিউশনের একটা এসে পেয়েছেন যে আজকাল মানুষ অনেক বেশি মোবাইল ফোন ইউজ করতেছে, তার পেছনে রিজনগুলা কি। তো আপনি যদি রিজন চিন্তা করেন, যে কারণগুলো চিন্তা করি, মোবাইল ফোন ব্যবহার করলে মানুষ কি কি সুবিধা পায় বা কেন মানুষ মোবাইল ফোনের দিকে ঝুঁকতেছে, তো আপনি এরকম লজিকটা চিন্তা করছেন, লজিক দিয়ে একটা সেন্টেন্স লিখবেন, এটা টপিক সেন্টেন্স। দেন ওইটাকে আপনি ভেঙে এক্সপ্লেন করলেন, তারপরে ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্য রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিলেন, অ্যান্ড দেন যদি সম্ভব হয় আপনি পরবর্তী প্যারাগ্রাফে কি লিখবেন সেটার একটা আইডিয়া দিলেন, অথবা আপনি এই প্যারাগ্রাফে যা কিছু লেখার লিখে ফেলছেন এরকম একটা এন্ডিং সেন্টেন্স দিবেন। এই দুইটা থেকে একটা কাজ আমরা করি। তো এই যে সিস্টেমটা, এইটা মোটামুটি পৃথিবীর সব ধরনের ল্যাঙ্গুয়েজে সব ধরনের আর্টিকেলের মধ্যে ফলো করা হয়, যে একটা প্যারাগ্রাফের থিমটা বা একটা প্যারাগ্রাফ কি নিয়ে লেখা হচ্ছে সেটা টপিকটা ফার্স্ট সেন্টেন্সের মধ্যে ইন্ট্রোডিউস করানো হয়, অ্যান্ড দেন ওই টপিক রিলেটেড কথাবার্তা বলা হয়। সো এই জন্যই দেখা যায় যে কিওয়ার্ডগুলো যদি আমরা ফার্স্ট সেন্টেন্সের মধ্যে মিলে যায়, তাহলে পরবর্তী অংশটুকু না পড়লেও আমরা বুঝতে পারি যে ওই জায়গাতে কি নিয়ে লেখা হয়েছে। সো আমরা প্রথম সেন্টেন্সটা বুঝলাম যে একটা নির্দিষ্ট ডিজাস্টার ছিল, গ্র্যান্ড ক্যানিয়ন ডিজাস্টার। এইটার আগে, এটার অনেক আগে, ওয়েল বিফোর, অনেক আগেই এটিসিটা এক্সিস্ট করতো, ছিল। তার মানে কি এটিসিটার প্রথম দিককার ঘটনাগুলা নিয়েই তো আমাদের এই প্যারাগ্রাফে আলোচনা, রাইট? সো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা বা বুঝছেন কিনা, একটু রেসপন্স করেন সবাই, বুঝতে পারছেন কিনা এতটুকু পর্যন্ত? কেউ একজন আনমিউট করে বলেন বুঝতে পারতেছেন কিনা, ক্লিয়ার কিনা। জি আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে? ওকে, ফাইন, ভেরি গুড। তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। আসসালামু আলাইকুম ম্যাডাম। সালাম। তো বোঝা যাচ্ছে স্যার, তাই না? ক্লিয়ার? জি ওকে, ফাইন। তাহলে আমাদের কিন্তু বি প্যারাগ্রাফের অ্যান্সারটা দিয়ে দিছে, 10 নাম্বারটা হবে। আমাদের কাজ হচ্ছে এই যে 9টা লিস্ট অফ হেডিং আছে এইগুলো পড়বো, এবং প্যারাগ্রাফ এ থেকে প্যারাগ্রাফ কত পর্যন্ত, জি পর্যন্ত আমরা সলভ করব। ওকে, তো শুরু করি। ফার্স্ট অফ অল দেখেন, নাম্বার 1 এ লেখা আছে ডিসওবেইং এফএফএ রেগুলেশন। ডিসওবে, ওবে শব্দটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসওবে। ওবে করা মানে হচ্ছে কোনো জিনিস মেনে চলা, মান্য করা। ডিসওবে মানে হচ্ছে অমান্য করা। সো আপনি দেখেন এফ এ এ একটা অ্যাব্রিভিয়েশন বলি আমরা। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে যে একটা বড় জিনিসের শর্ট ফর্ম। তো এফ এ এ দিয়ে, এফ দিয়ে একটা ওয়ার্ড, এ দিয়ে একটা ওয়ার্ড, এ দিয়ে আরেকটা ওয়ার্ড, এরকম একটা লম্বা জিনিসের শর্ট ফর্ম হচ্ছে এফ এফ এ। তো এটা তো যেভাবে আছে অ্যাজ ইট ইজ আমরা খুঁজে পাবো। যেখানে আমরা এফ এ এ খুঁজে পাবো, ওইখানে গিয়ে আমরা দেখব যে এফ এ এ নামক যে সংস্থা বা যেটাই হোক, সেটার রুলস রেগুলেশন সেগুলো ডিসওবে করা হয়েছিল কিনা। মানে আমাদের ফার্স্ট সেন্টেন্সের মধ্যে ডিসওবে রুলস রেগুলেশনস এইরকম কোনো বিষয় ছিল কিনা, এটা আমাদের দেখতে হবে ফার্স্টে। তার মানে আমাদের 1 নম্বর অ্যান্সারটা সেই প্যারাগ্রাফের অ্যান্সার হবে যেটাতে এফ এ এর রেগুলেশনের অমান্য করা হয়েছে। নাম্বার 2 তে আছে অ্যাভিয়েশন ডিজাস্টার প্রম্পটস অ্যাকশন। অ্যাভিয়েশন মানে হচ্ছে আকাশ সংক্রান্ত, আর ডিজাস্টার মানে হচ্ছে কোনো একটা দুর্যোগ। সো আপনি যদি দেখেন আকাশ সংক্রান্ত কোনো দুর্যোগ, মানে আকাশে দুর্যোগ মানে কি, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, মানুষের সৃষ্ট দুর্যোগ হতে পারে। আকাশের মধ্যে কোনো ধরনের দুর্যোগ নিয়ে যদি কোনো কথাবার্তা থাকে, তাহলে সেটা হবে আমাদের অ্যান্সার। নাম্বার 3 তে দেখেন টু কোইন্সিডেন্টাল ডেভেলপমেন্টস। ডেভেলপমেন্টস মানে হচ্ছে উন্নয়ন। সো আপনি দেখবেন যে দুইটা কোইন্সিডেন্স বলতে আমরা কাকতালীয় বুঝি, মানে হঠাৎ করে হয়ে গেছে, হঠাৎ করে সাডেনলি কোনো একটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, দুইটা ডেভেলপমেন্ট হয়ে গেছে, এইরকম কোনো সেন্টেন্স। তো আপনি এখানে পুরো জিনিসটাই হচ্ছে আমাদের
কিওয়ার্ডের মতো, যেহেতু ছোট ছোট আমরা এর পরের যেটা করব সেটাতে আমাদের একটু লেন্দি সেন্টেন্সগুলো থাকবে। তো টু কোইন্সিডেন্টাল ডেভেলপমেন্ট আমরা পুরোটাই কিওয়ার্ড হিসেবে নিচ্ছি, কারণ যেখানে আমরা দেখব যে উন্নয়ন নিয়ে কথা বলতেছে, দুইটা উন্নয়ন এবং একটা আরেকটার সাথে হঠাৎ করে হয়ে গেছে, কোইন্সিডেন্টলি হয়ে গেছে, এরকম বিষয়গুলোকে আমরা ক্যারেক্টার আনসার হিসেবে নেব। নেক্সট ওয়ান হচ্ছে সেটিং অল্টিটিউড জোনস। অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা। সো আমরা যেখানে উচ্চতা নিয়ে শুনবো, লেখা দেখব, শুনবো না, পড়বো উচ্চতা নিয়ে, সেটা হবে আমাদের ক্যারেক্টার অ্যান্সার। এবং সেখানে আমরা দেখব যে উচ্চতার উপরে ভিত্তি করে আলাদা আলাদা জোন সেট করা হচ্ছে কিনা। জোন মানে হচ্ছে অঞ্চল বা এলাকা, আলাদা আলাদা বিভাগ সেট করা হচ্ছে কিনা। নাম্বার 5, অ্যান ওভার সিম্পলিফাইড ভিউ। ওভার সিম্পলিফাইড ভিউ, ওভার সিম্পলিফাইড মানে হচ্ছে ধরেন আমরা ওভার শব্দগুলো আসলে নেগেটিভ অর্থে ইউজ করা হয়। ধরেন ওভারটেক করা একটা নেগেটিভ টার্ম হিসেবে চিন্তা করা হয়। দেন ওভার কনফিডেন্ট, মানে এরকম ওয়ার্ডগুলো, ওভার যুক্ত ওয়ার্ডগুলো সাধারণত অতিরিক্ত বোঝানো হয়। তো সিম্পল শব্দটা বা সিম্পলিফাইড করা মানে হচ্ছে সহজ করা। ওভার সিম্পলিফাইড যখন কোনো কিছু হয় তখন আসলে জিনিসটাকে অতিরিক্ত সহজ করে ফেলা হয়, যতটা না সহজ করার কথা তার চেয়ে বেশি সহজ করে ফেলা হয়। ওকে, সবাই ক্লিয়ার? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ম্যাডাম, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, কখনো যদি প্রবলেম হয়, আমাদের গতকালকে থেকে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে, কোনো প্রবলেম যদি হয়, আমার স্ক্রিন দেখা না যায় বা কথা শোনা যায় না, তাহলে আপনারা একটু কাইন্ডলি ইনফর্ম করবেন, তাহলে আমি ওই পার্টটা আবার রিপিট করব। সো আমরা চলে আসি নাম্বার 5 এ। ওভার ম্যাডাম ক্লাসে রেকর্ডিং থাকবে না প্লিজ? জি জি, প্লিজ। রেকর্ডিং হচ্ছে। জি, ওভার সিম্পলিফাইড। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে, ফাইন, ইউ আর ওয়েলকাম। ওভার সিম্পলিফাইড ভিউটা হচ্ছে যে যতটুকু না সহজ করার কথা তার চেয়ে বেশি সহজ করে দৃশ্যটাকে তুলে ধরা হচ্ছে। ভিউ মানে হচ্ছে দৃশ্য। সো এই যে ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড আপনার সঠিক অ্যান্সারের কাছে নিয়ে যাবে। এই যে ওভার সিম্পলিফাইড, ভিউ, এই শব্দগুলা আপনার যেহেতু অল্প কয়েকটা শব্দ দেয়া, আমরা প্রত্যেকটা শব্দকে একদম গুরুত্ব সহকারে চিন্তা করব। নাম্বার 6 এ দেখেন, কন্ট্রোলিং পাইলটস লাইসেন্স। এই জায়গায় যে পাইলটস এর পরে একটা অ্যাপোস্ট্রফি আছে না, এই জিনিসটা কেন ইউজ করা হয় বলেন তো আনোয়ার স্যার, জানেন কিনা? অ্যাপোস্ট্রফি, জি ম্যাডাম। হ্যাঁ, এটা কেন ইউজ করা হয়? অ্যাপোস্ট্রফি মানে মানে কোনটা সম্বন্ধে বোঝায়, মানে ফাদার্স এইরকম, লাইক এইরকম আচ্ছা, আই তাহলে থিংক। আমি আরেকটু ক্লিয়ার করে বলে দিই। যখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি তখন বাংলা অর্থ এর হয়। যেমন ফাদার শব্দটা আপনি বলতেছেন, অ্যাপোস্ট্রফি এস যদি দেন তাহলে ফাদার এর মানে বাবার। ধরুন মাই ফাদার্স নেম ইজ মানে আমার বাবার নাম। আর যদি আমরা অ্যাপোস্ট্রফি না দেই তাহলে ফাদারের সাথে যখন এস অ্যাড করব, ফাদার যেহেতু একটা নাউন অনেকগুলা বোঝাবে। বুঝতে পারছি? ধরেন একটা বই বুক, অনেকগুলা বই বুকস, কিন্তু আমরা যদি বুক লিখে অ্যাপোস্ট্রফি এস দেই তাহলে হয়ে যাবে বইয়ের। দ্য বুকস নেম ইজ, বইয়ের নাম হলো, এরকম হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে পাইলটের সাথে অ্যাপোস্ট্রফি আছে, তার মানে হচ্ছে পাইলট এর। এখন কথা হলো যে অ্যাপোস্ট্রফির পরে আর তো কিছু নাই, নরমালি তো আমরা বলতেছি অ্যাপোস্ট্রফি এস হবে। তো এখানে অ্যাপোস্ট্রফির পরে আর কিছু নাই কেন? কারণ অ্যাপোস্ট্রফির আগে যদি এস থাকে তাহলে পরের এসটা আমরা স্কিপ করে দেব। গ্রামারের রুল অনুযায়ী পরের এসটা না লিখলেও মনে মনে বোঝা যায় ওইখানে এস আছে। সো এই জায়গায় দেখেন, পাইলট একজন হলে পাইলট, অনেকজন হলে পাইলটস। সো পাইলটস এর পরে অ্যাপোস্ট্রফি মানে পাইলটদের। ওকে, পাইলটদের একটা লাইসেন্স না, অনেকগুলা লাইসেন্সেস, এজন্য এস দেওয়া হয়েছে প্লুরাল। কন্ট্রোল করা মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলিং পাইলটস লাইসেন্সেস। সো আপনি যদি দেখেন কোনো প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে পাইলটের লাইসেন্স কন্ট্রোল করা নিয়ে কথাবার্তা আছে, তাহলে আপনি বুঝবেন ওইটা হচ্ছে আমাদের নাম্বার 6। নাম্বার 7 এ চলে আসি। ডিফাইন করা মানে কোনো কিছুর সংজ্ঞা দেয়া, ডেফিনিশন, কোনো কিছুর সংজ্ঞা দেয়া। ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরিজ। আপনি দেখেন এয়ার স্পেস এই শব্দটার মানে হচ্ছে আকাশের জায়গা। ওকে, এয়ার স্পেস। ক্যাটাগরি মানে হচ্ছে বিভিন্ন বিভাগ। সো আপনি যদি দেখেন কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে আকাশকে বিভিন্ন আকাশ সীমা ভাগ করা হচ্ছে বা আকাশকে বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে এবং সেটার জন্য ডেফিনিশন দেওয়া হচ্ছে, সংজ্ঞা দেওয়া হচ্ছে যে কোন ভাগকে কি নামে ডাকা হয়, এরকম সংজ্ঞা দেওয়া হচ্ছে, তাহলে সেটা হবে আপনার ক্যারেক্টার আনসার। নাম্বার 8, সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশন। আমাদের বুঝতে হবে এমন একটা প্যারাগ্রাফ যেখানে
ওয়েদার নিয়ে কথাবার্তা আছে। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। তো আবহাওয়ার বিভিন্ন অবস্থার উপর, কন্ডিশন মানে অবস্থা, আবহাওয়ার অবস্থার উপরে ভিত্তি করে কোনো ধরনের রুলস সেট করা হচ্ছে, কোনো ধরনের নিয়ম কানুন আরোপ করা হচ্ছে। সো সেটাকে বলা হচ্ছে সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশনস। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, কারণ আমাদের নাম্বার 10 তো ইউজ হবে না, সো আমরা নাম্বার 9 হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। টেক অফ করা মানে কি? কেউ বলতে পারবেন কিনা টেক অফ করা মানে কি? টেক অফ একটা ফ্রেজাল ভার্ব। টেক অফ করা মানে কেউ জানি? বিমান টেক অফ করে। টেক অফ করা মানে অর্থটা মনে হচ্ছে ম্যাডাম। আচ্ছা, আমরা যখন বিমান এসে এয়ারপোর্টের মধ্যে নামে তখন আমরা বলি বিমানটা ল্যান্ড করেছে। আর যখন এয়ারপোর্ট ছেড়ে চলে যায়, রানওয়ে ছেড়ে চলে যায়, তখন আমরা বলি take off উড়ে যাওয়া। করেছে। হ্যাঁ, উড়ে যাওয়া, এক্স্যাক্টলি। তো যেহেতু এখানে বলা হচ্ছে টেকিং অফ সেফলি, মানে হচ্ছে বিমানটা নিরাপদে আকাশে গেল, আকাশে উড়ে গেল, এটাকে বলা হচ্ছে টেক অফ করা, মানে রানওয়ে ছেড়ে আকাশের দিকে উঠলো সেফলি। সো আমরা যদি এখানে দেখি যে বিমান উড়ার কোনো বিষয় প্রথম সেন্টেন্সের মধ্যে মেনশন করা আছে, তাহলে আমরা এটাকে কারেক্ট অ্যান্সার হিসেবে দেবো। মানে বিমানের বা এয়ারপোর্টের কোনো কথাবার্তা যখন আমরা পাবো ফার্স্ট সেন্টেন্সে, তাইলে সেটাকে আমরা কারেক্ট অ্যান্সার ধরবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আমরা কিন্তু লিস্ট অফ হেডিং সবগুলা পড়ে ফেলছি, সবগুলার মিনিং বুঝে ফেলছি। যারা মনোযোগ দিয়ে দেখতেছেন এতক্ষণ পর্যন্ত, তারা অলরেডি এই প্রত্যেকটা জিনিসের মিনিং জানি। এখন দেখেন আমাদের দেয়া আছে 14 থেকে 19 পর্যন্ত প্রশ্ন সলভ করতে হবে। তো এখানে আমরা একটু কাউন্ট করে দেখি, 1 2 3 4 5 6, 6টা প্রশ্নের অ্যান্সার আমরা বের করবো, যেহেতু এটা এক্সাম্পল। 6টা প্রশ্নের অ্যান্সার আমাদের বের করার জন্য অপশনস দেয়া আছে 9টা। তার মানে কয়টা এক্সট্রা থাকবে? কয়টা এক্সট্রা থাকবে? 3টা এক্সট্রা থাকবে। ওকে, 3টা এক্সট্রা থাকবে। এইটা ছাড়া মানে 10 নাম্বারটা তো অলরেডি ইউজ হয়ে গেছে, এইখান থেকে 3টা এক্সট্রা থাকবে। সো আপনি কি করবেন, খুব কেয়ারফুলি চিন্তা করবেন যে আমার অ্যান্সারের কাছাকাছি যে কিওয়ার্ডগুলো সেগুলো ভালো মতো অবজার্ভ করা উচিত, কারণ আমাদের যেহেতু এক্সট্রা অপশন আছে, অনেক সময় এক্সট্রা অপশনগুলো খুব সিমিলার দেয়। সো আমরা অনেক সময় ভুল করে এক্সট্রা অপশনগুলোকে অ্যান্সার হিসেবে কনসিডার করে ফেলি। 100% আপনার যে কিওয়ার্ডটা ম্যাচ হচ্ছে সেটারই অ্যান্সার দিবেন। খুঁজে পাচ্ছেন না, হুট করে দিয়ে দেই, বা ইমোশনালি আমার একটা দিতে হবে বলে দিয়ে দেই, এরকমটা করবেন না। কোনো কিছু শিখতে চাইলে একদম মানে এমন ভাবে শিখবেন যে ওইটাতে যাতে আপনি অ্যাওয়ার্ড পান, এরকম করে শিখবেন। তো আমরা শুরু করি। আমাদের প্রথম কাজ হচ্ছে প্যারাগ্রাফ এ তে চলে যাওয়া। এই প্যারাগ্রাফ এ এর শুরু থেকে শেষ পর্যন্ত, মানে প্রথম সেন্টেন্সটা ফুল স্টপ পর্যন্ত আমাকে পড়তে হবে। এইটুকু পর্যন্ত আমাকে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স নাকি? এই যে সেন্টেন্সটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স, এবং এখানে আমরা এফ এ এ দেখছি লেখা আছে, রাইট? এখন আমি কিছুই পড়তেছি না, আমি ধরেন রিডিং পারি না, কিছুই পারি না। জিরো লেভেল থেকে আমি যখন লিস্ট অফ হেডিং সলভ করব, তখন আমার একমাত্র ভরসা হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো। সো আমি এইখানে দেখতেছি এফ এ এ আছে, এই জায়গায় এফ এ এ ছিল। তো আমার প্রথম দিকে মনে হতে পারে না যে আমার 1 নাম্বার প্রশ্ন, মানে এ প্যারাগ্রাফের হেডলাইন হিসেবে আমি 1 দিয়ে দিই। এখন আমার কাছে এরকম মনে হচ্ছে, বাট আমাকে দেখতে হবে এফ এফ এ থাকলেই কিন্তু আমার অ্যান্সার হবে না। ওইখানে লিখতে হবে যে এফ এফ এ নামক সংস্থার রুলস রেগুলেশনস গুলো ডিসোবে করা হয়েছিল, অমান্য করা হয়েছিল কিনা। তো আমার এই জন্য পড়তে হবে। সো আমরা শুরু করছি। অ্যান অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্ট পড়ার সাথে সাথে আমার মনে পড়তেছে আমার একটা ওয়ার্ড ছিল অ্যাক্সিডেন্ট রিলেটেড, ডিজাস্টার। ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, কাছাকাছি সিমিলার ওয়ার্ড। আরো একটা কাজ আপনারা করবেন, যাদের ইচ্ছা রিডিং এ ভালো স্কোর করবেন তাদের প্যারাফ্রেজের শীট মেনটেন করতে হবে। প্যারাফ্রেজের শীটটা কি? আপনি একটা এক্সেল শীট অথবা একটা টেবিল নেবেন, যেখানে এক পাশে থাকবে মেইন ওয়ার্ড আর এক পাশে থাকবে প্যারাফ্রেজড ওয়ার্ড, এবং যতবার আপনি প্রশ্ন সলভ করতেছেন রিডিং এর, ততবার আপনার প্রশ্নের কথাকে লিখবেন মেইন ওয়ার্ডে, আর প্যাসেজে গিয়ে যে শব্দ দিয়ে সেটাকে প্যারাফ্রেজ করা হয়েছে সেই ওয়ার্ডটা লিখবেন প্যারাফ্রেজড কলামে। এবং মেইন এক্সামের আগের দিন এই যতগুলা ওয়ার্ড হবে, আপনি ধরেন 3000 ওয়ার্ড রেডি করছেন এরকম, পুরা জিনিসটা একটু রিভিশন দিয়ে যাবেন মেইন এক্সামের আগের দিন। এক্সামের আগের দিন নতুন কিছু আমরা পড়ি না। সো আপনার পুরানো পড়াগুলার সামারি হচ্ছে এই প্যারাফ্রেজের শীটটা। এটা অবশ্যই মেনটেন করবেন। যারা এই পর্যন্ত এই শীটটা মেনটেন করেছেন সবাই বেনিফিটেড হয়েছেন, আপনিও অবশ্যই বেনিফিট পাবেন। সো আই হোপ এই কাজটা আপনারা সবাই করবেন। তো আমরা আবার বলতেছি যে প্রথম সেন্টেন্সে আমি পেলাম অ্যাক্সিডেন্ট, যেটা হচ্ছে আমার 2 নাম্বার সেন্টেন্সে ডিজাস্টারের সাথে মিলতেছে। ওকে, ডিজাস্টার শব্দটার সাথে মিলতেছে।
তো আমি আরো পড়ি, অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন দ্য স্কাইজ। এই এতটুকু পড়ার পরে আমি ডিসিশন নিলাম যে স্কাইয়ে হইছে, দ্যাট মিন্স হোয়াট, স্কাইয়ে হইছে মানে আকাশে হইছে। স্কাই শব্দটার সিনোনিম হিসেবে অ্যাভিয়েশন পাচ্ছি। অ্যাভিয়েশন মানে আকাশ সংক্রান্ত। সো আমাদেরকে ওয়ার্ড মিনিং জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। সো আপনি যদি এই কাজটা করেন, মানে প্রত্যেকটা ওয়ার্ডের সিনোনিম হিসেবে, প্যারাফ্রেজ হিসেবে কোন ওয়ার্ডটা আমার প্রশ্নের মধ্যে ছিল, এটা যদি আপনি মার্ক করতে পারেন তাহলে অবশ্যই আপনার কারেক্ট অ্যান্সারটা বের হবে। তো দেখেন আমাদের প্রথম সেন্টেন্সের মধ্যে দুইটা কিওয়ার্ড, একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট আর একটা হচ্ছে স্কাইজ, যেটা আমার 2 নাম্বার সেন্টেন্সের সাথে মিলতেছে, অ্যাভিয়েশন ডিজাস্টার এটার সাথে মিলতেছে। সো আমার এখন মনে হচ্ছে যে এফএফ এ থাকা সত্ত্বেও আমার কারেক্ট অ্যান্সারটা 1 না হয়ে 2 হওয়ার চান্স বেশি। এখন দেখেন 2 নম্বরে কি বলছে, অ্যাভিয়েশন ডিজাস্টার প্রম্পটস অ্যাকশন। অ্যাকশন প্রম্পট করে মানে কোনো একটা অ্যাকশন নেওয়াকে শুরু করে, প্রম্পট করা, সামনে নিয়ে আসা, শুরু করা। সো আমরা সেন্টেন্সটা পড়ে বুঝি কি লিখছে। An accident that occurred in the skies over the Grand Canyon in 1956 resulted in the establishment of the Federal Aviation Administration FAA. FAA নামক সংস্থাটা এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য ওই যে অ্যাক্সিডেন্ট সেটা দায়ী। রেজাল্টেড ইন মানে হচ্ছে কোনো কিছুর ফলশ্রুতিতে, তো একটা অ্যাকশন প্রম্পট করছে না। সো কারেক্ট অ্যান্সারটা আমরা 1 না দিয়ে 2 দিব। শুধুমাত্র যারা কিওয়ার্ড উপরে ফোকাস করেন, মিনিং না বুঝেন, তারা কিন্তু সবাই 1 দিয়ে দিবেন যে এফএফএ পাইছে এটা দিয়ে দেয়। কিন্তু এখানে দেখেন এফএফএ নামক সংস্থার কোনো ধরনের ডিসওবে করা হচ্ছে না, ওবে করা, মান্য করা, অমান্য করা এরকম কোনো ব্যাপার আসতেছে না, বরং আমাদের প্রথম সেন্টেন্সের যে কিওয়ার্ড অ্যাক্সিডেন্ট এবং স্কাইজ এই দুইটা মিলে গেছে 2 নাম্বারের সাথে। সো আমরা কি করব, প্যারাগ্রাফ এ এর কারেক্ট অ্যান্সারটা 2 দিব, প্যারাগ্রাফ এ এর কারেক্ট অ্যান্সারটা আমরা 2 দিব। এতটুকু ক্লিয়ার কিনা সবার? রেসপন্স করেন কেউ? আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রমি ম্যাম আছেন, খাদিজা ম্যাম আছেন, তাহমিদ স্যার আছেন, ম্যাডাম নেটওয়ার্কে একটু সমস্যা করে। তাহমিদ স্যার আছেন। ম্যাম তখন বোঝা গেছে না, বোঝা গেছে না ম্যাম, এই নেটওয়ার্কে। আচ্ছা তাহলে আমি আবার এই অংশটুকু রিপিট করি, কেমন? আমাদের আসলে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে কালকে থেকে, আজকের পর্যন্ত সময় নিছে, আগামীকালকে ঠিক হয়ে যাবে হোপফুলি। সো আমি আবার রিপিট করছি। দেখেন আমাদের প্রথম প্রশ্ন যখন আমরা সলভ করা শুরু করছি তখন FAA এইটুকু দেখার সাথে সাথে আমাদের মনে হয়েছিল যে কারেক্ট অ্যান্সারটা 1 হবে, যেহেতু এখানে FAA আছে। কিন্তু আমি যখন পড়ে দেখলাম যে এখানে অমান্য করার কোনো বিষয় আমি পাইনি, বরং অ্যাক্সিডেন্ট এবং স্কাই এই দুইটা শব্দ পাইছি। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে ডিজাস্টারের সিনোনিম, মানে হচ্ছে দুর্যোগ বা দুর্ঘটনা। আর এভিয়েশন শব্দের অর্থ হচ্ছে আকাশ সংক্রান্ত। যারা অর্থ না জানেন তারা একটু খাতায় লিখে নেন, এভিয়েশন মানে হচ্ছে আকাশ সংক্রান্ত। সো আমরা এই দুইটা শব্দের কিওয়ার্ড যেহেতু প্রথম সেন্টেন্সে পেয়ে গেছি, দ্যাটস ওয়াই আমাদের কারেক্ট অ্যান্সারটা 1 না হয়ে 2 হবে। ওকে, এই জন্য আমাদের প্যারাগ্রাফ এ এটার অ্যান্সার হিসেবে 2 সিলেক্ট করছে। আরো সলভ করি তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বি নাম্বার প্যারাগ্রাফ যেহেতু অলরেডি তারা সলভ করে দিছে, আমরা বি নাম্বার প্যারাগ্রাফ আর পড়বো না, চলে যাই সি তে গিয়ে আমরা প্রথম সেন্টেন্সটা এইখান থেকে শুরু হয়ে আমাদের এই যে দেখেন এই পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স। ওকে, তো কি লিখছে এখানে, ইন দ্য 1940s এটিসি। সো আমরা এটিসি নিয়ে একটা সেন্টেন্স ছিল, এটিসি নিয়ে আমাদের একটা সেন্টেন্স ছিল। এই যে এইখানে তো এটা তো ইউজ হয়ে গেছে, 10 নাম্বারটা দিয়ে ইউজ হয়ে গেছে। সো আমরা এটাকে ওভারলুক করব। এটিসি সেন্টার্স could and did take advantage of the newly developed radar and improved radio communication. এইটা দেখেন একটা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছে। সো আমাদের এইখানে ডেভেলপমেন্ট ছিল না, ডেভেলপমেন্ট আর ডেভেলপড শব্দটা মিলাতে পেরেছি। ওকে, তো এইটা যদি কারেক্ট অ্যান্সার হইতে হয় তাহলে আমাদের দুইটা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা থাকতে হবে, টু কোইন্সিডেন্টাল ডেভেলপমেন্ট, দুইটা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা থাকতে হবে। সো আমরা প্রথম সেন্টেন্স এই পর্যন্ত, এখানে দেখেন দুইটা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে কি হচ্ছে না। ATC centers could and
did take advantage of the newly developed radar and improved radio communication brought about by the Second World War, but the system remained rudimentary. তো প্রথমে আমরা পেলাম একটা ডেভেলপমেন্ট নিয়ে এখানে কথা বলা হচ্ছে যে রাডার ডেভেলপ করা হয়েছে, নিউলি ডেভেলপড রাডার, এর কারণে রেডিও কমিউনিকেশনটা উন্নত হয়েছিল। আচ্ছা, তো এইটা নিয়ে আমরা একটা মানে কনফার্ম হলাম যে একটা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে। সো আমরা একটু স্কিম করে যাই এই জায়গাতে আর কি লিখছে। আচ্ছা, এইখানে দেখেন অ্যাডভেন্ট অফ দ্য জেট ইঞ্জিন সাডেনলি। সো আমরা দেখতেছি হঠাৎ করে, কোইন্সিডেন্সের সিনোনিম হচ্ছে সাডেনলি, হঠাৎ করে জেট ইঞ্জিনও আবিষ্কার হয়ে গেছে। অ্যাডভেন্ট, জেট ইঞ্জিনেরও উন্নয়ন হয়েছে বা ডেভেলপ হয়েছে। সো দুইটা কোইন্সিডেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আছে, মানে সি প্যারাগ্রাফে আলোচনা আছে। কারেক্ট অ্যান্সার হিসেবে আমরা 3 নাম্বারটাকে দিব। বলেন তো আপনারা সি প্যারাগ্রাফের হেডিং যে 3 নাম্বার হবে এটা বুঝতে পারছেন কিনা? কেন 3 নাম্বার হবে বুঝতে পারছি। একটা হচ্ছে রাডার আর একটা হচ্ছে জেট ইঞ্জিন, এই দুইটা হঠাৎ করে মানে ডেভেলপ হয়ে গেছে, কোইন্সিডেন্টস, হঠাৎ করে কাকতালীয়ভাবে ডেভেলপ হয়ে গেছে, এবং হঠাৎ করে এটা সিনোনিম হিসেবে কোইন্সিডেন্টাল এটা লেখা আছে আমাদের প্রশ্নতে, আর সাডেনলি লেখা আছে আমাদের প্যাসেজের মধ্যে। এখন দেখেন আমাদের প্রথম সেন্টেন্সের মধ্যেই তো ম্যাক্সিমাম টাইম প্রশ্নের অ্যান্সার থাকে। প্রথম সেন্টেন্স থেকে আমরা কিন্তু ডেভেলপমেন্ট যে আমাদের অ্যান্সার হবে সেটার একটা মিল পাচ্ছি, আর কোনোটার সাথে কিন্তু মিলতেছে না। বাকি সবগুলা আমরা যেটা ইউজ করে ফেলছি সেটা তো ডান, বাকি কোনটার সাথে আমাদের ম্যাচ হচ্ছে না। এটার সাথে ম্যাচ হচ্ছে, বাট ওইখানে লেখা ছিল দুইটা। সো আমাদের প্রথম ডেভেলপমেন্টটা হচ্ছে রাডার, সেকেন্ডটা হচ্ছে জেট ইঞ্জিন, এবং সেকেন্ডটার ক্ষেত্রে আমরা সাডেনলি কথাটা কিন্তু মিলাইতে পারতেছি। সো 100% কনফার্ম আমাদের কারেক্ট অ্যান্সার ফর প্যারাগ্রাফ সি উইল বি নাম্বার 3। ওকে, ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? আবার কি নেট Yes, ইস্যু ma'am. হচ্ছে? নেট ইস্যু জি হলে madam. আমাকে একটু ইমিডিয়েটলি বলবেন। ওকে, তারপরও যেহেতু রেকর্ডিং থাকবে, প্রবলেম হওয়ার কথা না, পরবর্তীতে দেখে নেবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কেউ আপনাকে স্কোর দিবে না, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আপনি যদি সঠিক সিস্টেমটা ফলো করে প্র্যাকটিস করেন তাহলে হবে কি যে আপনার নিজে থেকেই বুঝতে পারবেন যে কোন ধরনের স্ট্র্যাটেজিস আপনার ক্ষেত্রে বেশি কাজ করে। অলরাইট, আমরা আরেকজন যখন সলভ করে এটা দেখলে একটা কনফিডেন্স আসে যে এই স্টাইলে সলভ করলে, কারণ আমরা জানি যে উপদেশের যে দৃষ্টান্ত শ্রেয়। সো আমি যখন সলভ করে দেখাবো তখন আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে যে আচ্ছা এই স্টাইলে সলভ করলে দেখা যাচ্ছে ঝটপট মিলে যাচ্ছে, দ্যাটস ইট। আদারওয়াইজ আপনাকেই কিন্তু সলভ করতে হবে। তো আমরা এখন ডি সবাই মিলে সলভ করি। আপনারা একটু আমাকে বলেন ডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা পড়ে কি মনে হচ্ছে? সবাই একটু পড়ি, সবাই একটু পড়ে বলি তো কি মনে হচ্ছে যে কোনটা কারেক্ট অ্যান্সার হওয়ার কথা। এর মধ্যে আপনি কনসিডার করবেন না যে তিনটা, আমরা 2 এবং 3 এইমাত্র ইউজ করলাম, আর 10 নাম্বারটা অলরেডি ইউজ হয়ে গেছে। সো 2, 3, 10 এই তিনটা ছাড়া 1 নাম্বারও বাদ দিয়ে দিতে পারেন, কারণ এফএফএ নিয়ে আর এফএফ এর রেগুলেশনস নিয়ে কিছু লেখা নাই, ডিসওবে করার রেগুলেশনস নিয়ে তখন কিছু লেখা ছিল না। বাট আমাদের প্রথম সেন্টেন্সে দেখেন তো ডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সে কি নিয়ে কথা বলা হচ্ছে? Many people think that ATC consists of a row of controllers sitting in front of their radar screen at the nation's airports, telling arriving and departing traffic what to do. So, এই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারতেছি কিনা কোনটা কারেক্ট অ্যান্সার হবে? কেউ কি ধরতে পারতেছেন যে এইটা কারেক্ট সেন্টেন্স হবে, কারেক্ট অ্যান্সার হবে? কারো কাছে কি মনে হচ্ছে? Yes or no? জি না ম্যাডাম, পারছি না। ওকে, মনে হচ্ছে না। অলরাইট, এই যে সিচুয়েশনটা এটার জন্য আমি ওয়েট করছি, পারছি না ম্যাডাম। কারণ নো। সব সময় আপনার কারেক্ট অ্যান্সারটা ফার্স্ট লাইনে নাও থাকতে পারে। কিছু কিছু সেন্টেন্সে এটা থাকবে, ধরেন 10টা প্রশ্ন, 9টা প্রশ্ন আপনি প্রথম ম্যাডাম লাইনে এটা মনে হয় কন্ট্রোলিং নিয়ে কিছু একটা বলছে। তো আমি মনে যেটা হয় 6 নম্বর হতে পারে কন্ট্রোলিং। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে 6 নাম্বার হতে পারে, আমরা একটু দেখবো আসলেই 6 নাম্বার কিনা। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার 10টা প্রশ্ন যদি লিস্ট অফ হেডিং থাকে, 9টা প্রশ্নের কারেক্ট অ্যান্সার আপনি প্রথম লাইনে পেয়ে যাবেন, বাট ওই একটা আপনাকে ভোগাবে যেটা হয়তো সেকেন্ড লাইনে অথবা থার্ড লাইনে অথবা লাস্ট লাইনে থাকবে, কারণ এরকমটা না করলে তো সবাই 9 এ 9 পেয়ে যেত। সো মাঝে মধ্যে আপনি দেখবেন যে প্রথম লাইন পড়ে আপনার কোনো ধরনের অ্যান্সার আসতেছে না, প্রথম লাইন আপনি পুরোটা পড়ছেন, মনোযোগ দিয়ে পড়ে বুঝছেন, কিন্তু কোনো কারেক্ট অ্যান্সারের ধারে কাছে যেতে পারতেছে না, যেমনটা এখন।
এই যে ডি নাম্বারের প্রথম সেন্টেন্স আমরা পড়লাম, মেনি পিপল থিঙ্ক দ্যাট, অনেক মানুষ মনে করে যে এটিসি কনসিস্ট অফ এ রো অফ কন্ট্রোলার্স, এটিসি আসলে অনেক কন্ট্রোলারদের সমন্বয়ে গঠিত, সিটিং ইন ফ্রন্ট অফ দেয়ার রাডার স্ক্রিন, যারা ওই কন্ট্রোলার হচ্ছে মানুষ, যারা কিনা রাডার স্ক্রিনের সামনে বসে আছে এয়ারপোর্টে, টেলিং অ্যারাইভিং অ্যান্ড ডিপার্টিং ট্রাফিক হোয়াট টু ডু, এবং তারা বলতেছে যে ট্রাফিকটা কেমনে কি করবে। সো আমরা যেহেতু এখানে এয়ার নিয়ে কথা বলতেছি, মানে হচ্ছে বিমান, কোন বিমান যাবে, কোন বিমান আসবে, এগুলা নিয়ে তারা বলতেছে। এতটুকু পড়ে আমার আসলে কোনো ধরনের আইডিয়া নাই যে লিস্ট অফ হেডিং এর কোনটা আমার কারেক্ট অ্যান্সার হবে। সো আমাকে বাধ্যতামূলকভাবে সেকেন্ড সেন্টেন্সটা পড়তে হবে। সো আমরা পড়ি সেকেন্ড সেন্টেন্স, মানে সেকেন্ড ফুল স্টপ পর্যন্ত। দিস ইজ আ ভেরি ইনকমপ্লিট পার্ট অফ দ্য পিকচার। এখানে আপনি হাইলাইট করবেন ইনকমপ্লিট এবং পিকচার। এইবারে বলেন আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে। ইনকমপ্লিট পিকচার, এই দুইটা শব্দের সিনোনিম আমরা কোন লাইনে পাচ্ছি? ইনকমপ্লিট এবং পিকচার, এই দুইটা শব্দের সিনোনিম আমাদের লিস্ট অফ হেডিং এর কোনটাতে আছে? যে তিনটা আমরা ইউজ করে ফেলছি এগুলা ছাড়া। 5 নম্বরে ইয়েস, ভেরি গুড। তাইলে দেখেন কারেক্ট অ্যান্সার আমরা and পাঁচ নাম্বারটা, oversimplified ওভার সিম্পলিফাইড। এটা একটা নেগেটিভ ওয়ার্ড। ইনকমপ্লিট হচ্ছে কমপ্লিটের উল্টা শব্দ, মানে অসম্পূর্ণ। আর পিকচার হচ্ছে ভিউ এর সিনোনিম। ভিউ মানে হচ্ছে ছবি, চিত্র, পিকচার মানে হচ্ছে ছবি, দৃশ্য, রাইট? তাহলে দেখেন আমাদের কারেক্ট অ্যান্সারটা আমরা প্রথম সেন্টেন্স পড়ে কিন্তু ক্যাচ করতে পারি না। আপনি যেটা বলেছিলেন যে 6 নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার, 6 নাম্বারে কন্ট্রোলিং লেখা আছে, কন্ট্রোল করা। কি কন্ট্রোল করা? পাইলটের লাইসেন্স। আমরা কিন্তু পাইলটের লাইসেন্স নিয়ে কিছু পাইনি, লাইসেন্স নিয়ে কোনো কথা পাইনি। কন্ট্রোলার আর কন্ট্রোলিং সেম না, কিন্তু কন্ট্রোলার হচ্ছে মানুষ বোঝাচ্ছে আর কন্ট্রোলিং কাজ বোঝাচ্ছে, একটা নাউন আর একটা ভার্ব। এই জন্য আপনার 6 নাম্বারটা কারেক্ট হবে না। কারেক্ট অ্যান্সার ফর নাও প্যারাগ্রাফ ডি হচ্ছে নাম্বার 5। অলরাইট, এবারে আপনারা পারবেন নিজেরা সলভ করতে। তো আমি এখন দেখি আপনারা ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল। বলেন। জি বলেন। কন্ট্রোলিং আর কন্ট্রোলার যে বললেন না, ওনার একটা ভার্ব হবে, হ্যাঁ, এটা কি আইএনজি যুক্তর কারণে না 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 না, আমরা যখন কোনো কাজ শুধু কোনো ওয়ার্ড দিয়ে কাজ বোঝাই, কন্ট্রোল করা, কোনো কিছু করাকে ভার্ব বলে। আর যখন আমরা কোনো ব্যক্তি বস্তুকে বুঝাই তখন সেই ওয়ার্ডটাকে নাউন বলে। যেমন এখানে বলছে না যে কন্ট্রোলার সিটিং, সিট হচ্ছে ভার্ব, কাজ করা। এই বসার কাজটা কে করতেছে? মানুষ করতেছে, কন্ট্রোলার করতেছে, এই জন্য কন্ট্রোলার হচ্ছে নাউন। ওকে, ফাংশন মানে কিসের উপরে বেস করে আপনি ওয়ার্ডের মিনিং যদি বোঝান তাহলে সেটা বুঝতে পারবেন কোনটা দিয়ে কাজ করা হচ্ছে আর কে কাজ করছে, কর্তা কাজ করছে, লাইক দ্যাট। ওকে, এইবারে আমরা প্যারাগ্রাফ ডি ক্লিয়ার না সবার? ওভার সিম্পলিফাইড ভিউ হবে। এমনিতে আপনি ওভার সিম্পলিফাইড পুরো প্যারাগ্রাফ খুঁজেও পাবেন না, ঠান্ডা মাথায় সলভ না করলে লিস্ট অফ হেডিং কিন্তু কারেক্ট আনসার বের করা প্রায় অসম্ভব। সো ওভার সিম্পলিফাইড ভিউ এটা আপনারা কিভাবে বলতে পারতেছেন? ওই যে দুইটা ওয়ার্ড ইনকমপ্লিট এবং পিকচার, এটা আমি হাইলাইট করে দিছি বলে আপনাদের কনফিডেন্স আসছে যে কারেক্ট আনসারটা 5 হওয়ার কথা। এখন আপনারা প্যারাগ্রাফ ই তে চলে যাবেন। প্যারাগ্রাফ ই তে গিয়ে আপনারা ফার্স্ট সেন্টেন্সটা পড়েন, পড়ে আমাকে বলেন যে আমরা যেগুলো ইউজ করছি সেগুলো ছাড়া কোনটা কারেক্ট আনসার হবে। আচ্ছা, সবাই আমরা একসাথে পড়ি। প্যারাগ্রাফ এর প্রথম সেন্টেন্সটা আমি পড়ছি, খেয়াল করেন। টু মিট দিস চ্যালেঞ্জ, আমরা জানি না কোন চ্যালেঞ্জ, কারণ আগের প্যারাতে এই চ্যালেঞ্জগুলো নিয়ে লিখছে। আমরা সবকিছু পড়লে তো আসলে আপনি রিডিং এ টাইম দিয়ে কভার করতে পারবেন না। টু মিট দিস চ্যালেঞ্জ আমরা ফেলে দেই। শুরু করেন। দ্য ফলোইং এলিমেন্টস, দ্য ফলোইং এলিমেন্টস ওয়্যার পুট ইনটু ইফেক্ট। এই যে আমরা একটা সেন্টেন্স পেলাম, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। যে কোনো রচনা যখন লেখা হয় তখন মাঝে মধ্যে আপনার সাহিত্যিক প্রতিভা দেখানোর জন্য অথবা আপনার ফ্লোটা ম্যানেজ করার জন্য, কোহেরেন্স অ্যান্ড কোহেশন মেনটেন করার জন্য কিছু ভূমিকা লেখা হয়, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা লেখা হয়, যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। এটা আমাদের টপিক সেন্টেন্স না। সো এটা প্যারাগ্রাফের শুরুতে যদিও লেখা, ধরেন আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ এসে আসছে, আপনি বললেন দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ দিস। এই সেন্টেন্সটা দিয়ে কি কি অ্যাডভান্টেজ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, বা আপনার ব্রেনস্টর্মিং করা কোনো আইডিয়া এখানে শেয়ার করছেন না। সো এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সে অ্যান্সার থাকে না, ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সের পরে টপিক সেন্টেন্স থাকে। সো আমরা এই সেন্টেন্সটা ফেলে দিচ্ছি, এটা কিন্তু আমাদের ফার্স্ট সেন্টেন্স না। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে এই ফার্স্টের পরে। ফার্স্ট, ATC extends over virtually the entire United States, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স।
সেকেন্ড সেন্টেন্স হচ্ছে ইন জেনারেল। আমি সেকেন্ড সেন্টেন্স কেন পড়ছি, কারণ ইউএস নিয়ে এটিসি নিয়ে আমাদের এখানে যে সমস্ত সেন্টেন্সগুলো পড়েছিলাম তার মধ্যে কোনোটার সাথে মিলতেছে না, কোনো কিওয়ার্ড পাই নাই। যখন দেখবেন কোনো কিওয়ার্ডের সাথে ম্যাচ করাতে পারতেছে না, তখন আপনাকে সেকেন্ড সেন্টেন্সে চলে আসতে হবে। ইন জেনারেল ফ্রম 365 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড অ্যান্ড হাইয়ার, আমাদের একটা ওয়ার্ড ছিল হাইয়ার রিলেটেড। দ্য এন্টায়ার কান্ট্রি ইজ ব্ল্যাঙ্কেটেড বাই কন্ট্রোলড এয়ার স্পেস নিয়েও আমাদের একটা সেন্টেন্স ছিল। আচ্ছা, এতটুকু পর্যন্ত পড়ে দেখেন তো আপনার কোনটার সাথে ম্যাচ হচ্ছে। ই প্যারাগ্রাফের হেডিং হিসেবে আমরা কোনটাকে কারেক্ট আনসার ধরবো? 6 নম্বরটা ম্যাডাম, কত নাম্বার? কন্ট্রোলিং পাইলট লাইসেন্স। পাইলট কোথায় পেলেন? 6। পাইলটের লাইসেন্স নিয়ে কোথায় পেয়েছি? কন্ট্রোলিং পেলাম তো, কন্ট্রোল। না, কি কন্ট্রোল করছি সেটা হচ্ছে বিষয়। কন্ট্রোলড এয়ার স্পেস কন্ট্রোল করছে, আর ওইখানে লিখছে পাইলটের লাইসেন্স কন্ট্রোল করছে। দেখেন কাজটা কিন্তু ইম্পর্টেন্ট না, কিসের উপরে বর্তাচ্ছে। ধরেন আমরা এখানে হাইলাইট করে রাখছি না পাইলটস, সো আপনার পাইলটের লাইসেন্স নিয়ে, শুধু পাইলটের আলোচনা থাকলেও হবে না, পাইলটের লাইসেন্স নিয়ে আলোচনা থাকতে হবে, তখন আমরা এটাকে 6 দিব। সো এখনো আমরা 6 অ্যানসার দিতে পারবো না, অন্য কিছু বলেন, অন্য কোনোটা গেস করেন। আশা করি সবাই বুঝছেন যে 6 কেন দিব না, কারণ পাইলটের লাইসেন্স নিয়ে কোনো আলোচনা আমরা পাইনি। যে দুইটা ওয়ার্ড আমি হাইলাইট করলাম, হাইয়ার এবং এয়ার স্পেস, তার আলোকে আপনি চিন্তা করে দেখেন তো কারেক্ট অ্যান্সারটা কি হওয়া উচিত। 6 নাম্বারটা হবে না, বাকি যে চারটা আমরা বের করেছি এগুলো হবে না, তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার? কোনটা? 7 হবে, 7। 7 এ কি লেখা আছে? 7 এয়ার স্পেস ক্যাটাগরি। এয়ার স্পেস এয়ার ক্যাটাগরি স্পেস আছে। ডিফাইন করা মানে হচ্ছে সংজ্ঞা দেয়া। সো আমাদের এখানে বলা হচ্ছে দেখেন, ইন জেনারেল সাধারণত ফ্রম 365 মিটার, এম মানে হচ্ছে মিটার, 365 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড অ্যান্ড হাইয়ার, জমি বা ভূমি থেকে 365 মিটার অথবা তার উপরে, মানে হাইয়ার, দ্য এন্টায়ার কান্ট্রি ইজ ব্ল্যাঙ্কেটেড বাই কন্ট্রোলড এয়ার স্পেস। পুরা দেশটাকে নিয়ন্ত্রিত এয়ার স্পেস দিয়ে ব্ল্যাঙ্কেট করা হয়ে গেছে। ব্ল্যাঙ্কেট মানে হচ্ছে আমরা যে শীতের দিনে ইউজ করি কম্বল, ওকে, ব্ল্যাঙ্কেট। তো ব্ল্যাঙ্কেটেড এই শব্দটা হচ্ছে ভার্ব। ধরেন রকেটেড শব্দটা শুনছেন না, আমরা টাস্ক 1 এ লিখি রকেটেড, মানে কোনো কিছু যখন দ্রুত গতিতে উপরের দিকে যায় তখন আমরা সেটাকে রকেটেড বলি। ঠিক একইভাবে কোনো কিছুকে ঢেকে ফেলা, এটা বোঝানোর জন্য আমরা ব্ল্যাঙ্কেটেড ভার্বটা ইউজ করি। সো আপনি এখানে পড়তেছেন যে 365 মিটার এবং তার উপরের অংশ যতটুকু আছে আকাশ সীমা, সেটাকে ঢেকে রাখছে। ঢেকে রাখা আর ডিফাইন করা কিন্তু সেম না। ডিফাইন করা মানে হচ্ছে আলাদা আলাদা ক্যাটাগরির নাম লেখা থাকবে, এখানে কোনো ক্যাটাগরাইজ করা হচ্ছে না। তাইলে আমরা 6 7 দুটার কোনোটাই হবে না। নেক্সট গেস করেন কি হওয়া উচিত, কি হওয়া উচিত কারেক্ট অ্যান্সারটা? প্যারাগ্রাফ ই এর জন্য গেস করেন। সেটিং অ্যাটিটিউড জোন, তাহলে জোন হবে। আচ্ছা, সেটিং অল্টিটিউড জোন। আমি কি অল্টিটিউড শব্দের অর্থ বলেছিলাম? অল্টিটিউড মানে কি অর্থ বলেছিলাম? মানে ভুলে গেছি, আবার একটু বলেন। একটু লিখে রাখেন। অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা। অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা। যখন উচ্চতা নিয়ে কোনো আলোচনা থাকবে তখন আপনি এটার সিনোনিম হিসেবে অল্টিটিউড পাবেন। ওকে, সো লিখে ফেলেন খাতায় অথবা কোথাও মার্ক করে রাখেন উচ্চতা। ওকে, তারপরে দেখেন, আচ্ছা, অল্টিটিউডের যে ডেফিনিশনটা আসলো গুগল থেকে সেটা দেখেন, দ্য হাইট অফ অ্যান অবজেক্ট অর পয়েন্ট ইন রিলেশন টু সি লেভেল অর গ্রাউন্ড লেভেল। বুঝছেন কিনা? সি লেভেল মানে হচ্ছে সমুদ্র সীমা, আর গ্রাউন্ড লেভেল মানে হচ্ছে ভূমি সীমা। এগুলা থেকে শুরু করে উপরের দিকে যে উচ্চতাটা যায় সেটাকে বলা হয় অল্টিটিউড। ওকে, ক্লিয়ার? সো একটা শব্দ যখন আপনার কাছে অপরিচিত মনে হবে সেটার প্রনাউন্সিয়েশন এবং মিনিং, ইংলিশ ডেফিনিশনটা শিখে পড়ে যদি দেখেন মিনিং ক্লিয়ার হচ্ছে না, তাহলে আপনি বাংলা অর্থটা খুঁজবেন। আগে ইংলিশ ডেফিনিশন দেখবেন, কারণ
আমরা ছোটবেলায় ইংলিশ টু ইংলিশ ডিকশনারিটা ইউজ করেছিলাম, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক ভোকাবুলারি কম সময়ে শিখতে পেরেছিলাম। সো আপনি যদি ট্রাই করেন এই ফরম্যাটটা, বা আমরা এখন তো সবাই সিডিআইএলস দেব, সো হচ্ছে আপনি ডাবল ক্লিক করে এটা যদি ডাউনলোড করে রাখেন ক্রোমের মধ্যে, আপনার গুগল ডিকশনারিটা দিয়ে রাখেন, তাহলে আপনি ডাবল ক্লিক করে ওয়ার্ডের মিনিংটা দেখতে পারবেন। তাইলে কি বললাম যে উচ্চতা, সমুদ্র সীমা অথবা ভূমি সীমা থেকে উচ্চতা। সো কারেক্ট অ্যান্সারটা, আচ্ছা তাহমিদ আহমেদ বলেছেন নাম্বার 1 হবে অ্যান্সার। 1 হবে না, কারণ 1 এর মধ্যে এফএফ এর রুলস রেগুলেশনস নিয়ে কথা, তো এফএফ এর রুলস রেগুলেশনস আমরা এই সেন্টেন্সে পাইনি। ওকে, এখন আপনি যে কারণে বলতেছেন সেটা হচ্ছে ওই যে দেখেন নিচে, কন্ট্রোলড এয়ার স্পেস ইজ দ্যাট এয়ার স্পেস ইন হুইচ এফএফ এর রেগুলেশনস অ্যাপ্লাই। এফএফ এর রেগুলেশন নিয়ে কথা আছে, কিন্তু এফএফ এর রেগুলেশন অমান্য করছে, এইটা লেখা নাই। আর এত কঠিন করে কিন্তু প্রশ্ন ডিজাইন করা হয় না, আমরা কঠিন বানাই ফেলি। ওকে, আমরা আসলে খুঁজতে খুঁজতে বেশি পড়ে ফেলি, তারপরে নিজেই কনফিউজড হয়ে যাই এবং বলি রিডিং কঠিন। সো আপনি যদি অল্প পড়ে সঠিক অ্যান্সারটা ফাইন্ড আউট করে ফেলতে পারেন, এবং আপনার মধ্যে যে কনফিউশনগুলো, যে রং অপশনটা সিলেক্ট করার সাথে সাথে আপনি কিন্তু বুঝতেছেন যে কোন জায়গায় আমরা আসলে মিসআন্ডারস্ট্যান্ড করি, রাইট? সো 1 নাম্বারটা হবে না, কারেক্ট অ্যান্সার হবে নাম্বার 4। এই যে অল্টিটিউড জোনটাকে সেট করা হচ্ছে, দ্যাট মিন্স উচ্চতার উপরে বেস করে আমাদের এন্টায়ার কান্ট্রিটাকে ব্ল্যাঙ্কেটেড করা ফেলা হয়েছে। এবং এর পরের অংশটুকু পড়লে আরো আপনি ক্লিয়ার হবেন। ইন সার্টেন এরিয়াজ মেইনলি নিয়ার এয়ারপোর্ট, এয়ারপোর্টের পাশাপাশি এটা 215 মিটার অ্যাবাভ দ্য গ্রাউন্ড। সো এই যে অ্যাবাভ দ্য গ্রাউন্ড, এই কথাগুলো দিয়ে আমরা বুঝলাম যে কত মিটারের মধ্যে কোনটা সেট করা হচ্ছে, কন্ট্রোলড আনকন্ট্রোলড এগুলা সেট করা হচ্ছে। অলরাইট, তাহলে কারেক্ট অ্যান্সার আমরা দিব ই প্যারাগ্রাফের জন্য, কারেক্ট অ্যান্সার হচ্ছে 4। ওকে, লেটস মুভ। এফ প্যারাগ্রাফটা এবার পড়েন। তো অপশন অনেক কমে গেছে, এখন আমাদের জন্য অ্যান্সারগুলো বের করা অনেকটা ইজিয়ার, কারণ এখন আমরা অনেকগুলা অপশন ইউজ করে ফেলছি। এফ পড়েন সবাই, প্রথম সেন্টেন্সটা পড়ি। এফ প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্সটা পড়ে দেখেন তো কি নিয়ে কথা বলা হচ্ছে। The FFA then recognized two types of operating environments. এটাও হচ্ছে অনেকটা কিসের মতো, ব্যাকগ্রাউন্ড সেন্টেন্সের মতো, কারণ আমরা এখানে কি নিয়ে আলোচনা করবে, কোন দুইটা টাইপ, কিসের টাইপ বোঝা যাচ্ছে না। সো এরপরে সেন্টেন্সটা পড়তে হবে। ইন গুড মেটিওরোলজিক্যাল কন্ডিশনস, দেখেন কন্ডিশন শব্দটা কিন্তু সেম, রাইট? কন্ডিশন এখানেও আছে, সেন্টেন্সে এই জায়গায়ও আছে, আবার এই যে 8 নাম্বার এটার মধ্যেও আছে। এখন আপনার কাছে প্রশ্ন, মেটেরিওলজিক্যাল মানে কি, কে বলতে পারবেন? কেউ জানি মেটেরিওলজিক্যাল অর্থ কি? আবহাওয়া সংক্রান্ত, একটু লিখে নেন খাতায় যদি না জানেন। তাহলে আবহাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আমাদের প্রথম সেন্টেন্সে ইনফরমেশন আছে, তাইলে আমরা ধরে নিচ্ছি কারেক্ট অ্যান্সার হচ্ছে 8, রাইট? বাট আমাদের 8টাই যে কারেক্ট এটা বোঝার জন্য পুরো সেন্টেন্সটা শেষ করতে হবে। এই সেন্টেন্স শেষ হইছে এই জায়গায়, ফুল স্টপ যেখানে, এই জায়গাতে এসে শেষ হইছে। সো আমরা পড়বো দ্য এফএফএ দেন রেকগনাইজড টু টাইপস অফ অপারেটিং এনভায়রনমেন্টস, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্সে অ্যান্সার আছে ইন গুড মেটেরিওলজিক্যাল কন্ডিশন, ভালো আবহাওয়ায় flying would be permitted under visual flight rules VFR, which suggest a strong reliance on visual cues to maintain an acceptable level of safety. ভালো আবহাওয়ায় এক রকমের রুলস থাকে, এই যে পারমিশন দেয়া থাকে। তাইলে আমাদের প্রশ্নতে ছিল সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশনস, কারেক্ট অ্যান্সার ইজ 8। তাইলে এফ এর অ্যান্সার হিসেবে আমরা দিব 8। এফ কারা কারা বুঝেন নাই? এফ এর অ্যান্সার যে 8 হবে এটা বুঝেন নাই কারা কারা? না বুঝার একমাত্র কারণ, যদি আপনি ওয়েদার কন্ডিশন এবং মেটেরিওলজিক্যাল কন্ডিশন যে সেম জিনিস সেটা যদি না বুঝতে পারেন, তাইলে কিন্তু আপনার অ্যান্সার মিলবে না, আদারওয়াইজ অ্যান্সার হবে সবার। ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এবারে আমরা চলে যাচ্ছি জিতে, একটু ফাস্ট চাই, জিতে চলে যাচ্ছি। এবারে বলেন, আমাদের অপশনস কিন্তু অনেকগুলা কমে গেছে, এই মুহূর্তে আমাদের হাতে অপশন বাকি আছে নাম্বার 1, তারপরে হচ্ছে নাম্বার 6 অ্যান্ড নাম্বার 7 অ্যান্ড নাম্বার 9, এই কয়টা হাতে বাকি আছে। তো আপনি জি পড়েন, জি ইজ আওয়ার লাস্ট প্যারাগ্রাফ। এটার প্রথম লাইনটা পড়ে বুঝতে পারেন কিনা কি নিয়ে কথা বলা হচ্ছে।
Controlled airspace is divided into several different types designated by letters of the alphabet. এই যে designated কথাটার মানে হচ্ছে নামকরণ করা বা উপাধি দেয়া। সো অ্যালফাবেটের বিভিন্ন লেটার দিয়ে এগুলারে নাম দেওয়া হয়। কাকে নাম দেওয়া হয়? কন্ট্রোলড এয়ার স্পেসকে ডিভাইড করা হয়েছে, ডিভাইডেড কন্ট্রোল এয়ার স্পেসকে ভাগ করা হয়েছে বিভিন্ন টাইপে, যে টাইপগুলারে তারা অ্যালফাবেটের লেটার দিয়ে এবিসিডি এগুলা দিয়ে তারা ডিফাইন করছে। সো আমাদের এই জায়গায় দেখেন যে কটা অপশন হাতে আছে তার মধ্য থেকে আপনার কোনটা মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে? বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে কন্ট্রোলড এয়ার স্পেসটাকে। এটার সাথে কোন অপশনটা মিলতেছে বলেন? অবশিষ্ট অপশনগুলো থেকে 7টা 7 মিলতেছে, 7 মিলতেছে। ওকে, তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে 7 আমাদের অ্যান্সার হবে কিনা। কন্ট্রোলড এয়ার স্পেস মানে এয়ার স্পেস যেটা আছে সেটারে ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে এবং প্রত্যেকটা ভাগকে নামকরণ করা হয়েছে অ্যালফাবেটের বিভিন্ন লেটার দিয়ে। এই যে দেখেন, আনকন্ট্রোলড এয়ার স্পেসকে এফ নাম দেওয়া হয়েছে, ক্লাস এফ নাম দেওয়া হয়েছে। ক্লাসিফাই করা মানে ডিফাইন করা, কোনো কিছুকে ডেফিনিশন দেয়া মানে হচ্ছে বিভিন্ন ক্লাসে ভাগ করা। সো 100% আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ নাম্বার 7। প্যারাগ্রাফ জি এর অ্যান্সার হচ্ছে নাম্বার 7। সো এই পর্যন্ত আপনি দেখেন আমাদের কিন্তু লিস্ট অফ হেডিং সলভ করার জন্য পুরো প্যারাগ্রাফ বা পুরো এসে প্যাসেজ আমাদের পড়তে হয় না, বিশাল বড় একটা প্যাসেজ এই প্যারাগ্রাফটা ছিল, পড়তে হয় না। আমরা যদি ফার্স্ট লাইনটা চেক করি যে এটা কি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স নাকি টপিক সেন্টেন্স, যদি ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স হয় ওইখানে আসলে একটা ভূমিকা দেওয়া হবে, মানে কি বিষয়ে কথা বলতেছে বা মূল বক্তব্য আসলে থাকবে না। সো সেটা আমরা স্কিপ করব, তারপরে আমাদের টপিক সেন্টেন্স যেটা সেটা ভালো মতো পড়ে কিওয়ার্ড ফাইন্ড আউট করব। ইন কেস যদি দেখা যায় যে টপিক সেন্টেন্সে কিওয়ার্ড না পাচ্ছি তাহলে সেকেন্ড সেন্টেন্সটা পড়ব। সেকেন্ড সেন্টেন্সটা পড়লেই আমাদের কারেক্ট অ্যান্সারটা চলে আসবে। সেটা হচ্ছে 90% কেসে। আর বাকি 10% কেসে দেখা যায় যে আমাদের অ্যান্সারটা মাঝামাঝি কোথাও অথবা লাস্টের দিকে থাকে। অনেক সময় দেখা যায় এত বেশি প্যারাফ্রেজ করা থাকে বা যে কিওয়ার্ডটা আমাদের দেয়া আছে প্যাসেজে প্যারাফ্রেজ করা সেটার অর্থ যদি আমরা না জানি তখন আমরা কনফিউজড হয়ে যাই। আদারওয়াইজ ম্যাক্সিমাম টাইম আমাদের কারেক্ট অ্যান্সার লিস্ট অফ হেডিং এ চলে আসে। সো আমরা এবারে সলভ করব আরো একটা লিস্ট অফ হেডিং, সেটা হচ্ছে সেকেন্ড টেস্টের